দেখো আজকে প্র্যাকটিস সেটের ফার্স্ট অঙ্কে কী বলেছে, বলা হয়েছে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য হলো 631 টাকা। মূলধনের পরিমাণ কত? 2 বছরের কথা বলা হয়েছে, 10% সুদের হার দিয়ে দিয়েছে আর সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের পার্থক্য দিয়ে দিয়েছে। এ ধরনের অঙ্ক কীভাবে করতে পারি? একটা এক্স ধরে করতে পারি, আর একটা আমি শর্ট ট্রিক্সে শিখিয়েছিলাম। এই শর্ট ট্রিক্স কী ছিল? শর্ট ট্রিক্স হলো পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। এটা কি? এটা হলো, এইটা মানেই হলো সুদের পার্থক্য, অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে এই ট্রিক্স অ্যাপ্লাই হয়। সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত? সেটা 631 টাকা। এবার এখানে পি মানে কি? পি হলো ক্যাপিটাল, পি মানে হলো ক্যাপিটাল বা মূলধন। এখানে তো মূলধন জিজ্ঞাসা করেছে, তাহলে পি থেকে যাবে আমাদের এখানে। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার কত আছে? 10%, সে 10 বসিয়ে দাও এখানে। 10 বাই নিচে 100 রয়েছে, তার স্কোয়ার সমান 631। তাহলে এখানে একটা শূন্য কেটে গেলে 1/10 চলে আসছে। তাহলে পি সমান কী লিখতে পারি? এখানে স্কোয়ার, 10-এর স্কোয়ার করলে 1-এর স্কোয়ার 1 হবে, আর 10-এর স্কোয়ার করলে 100 হয়ে যাচ্ছে। মানে পি সমান এদিকে 631কে 100 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে? 63100, অর্থাৎ 63,100 টাকা হলো মূলধনের পরিমাণ। কোথায় রয়েছে? অপশান বিতে রয়েছে 63,100 টাকা। ওকে, এটা জাস্ট একটা সূত্র 2 বছরের ক্ষেত্রে। আমি সাধারণত 2 বছর পর্যন্ত মনে রাখতে বলি, 3 বছর হলে নর্মাল, যেভাবে নর্মাল পদ্ধতি ও সাধারণ পদ্ধতিতে করা অনেক বেটার, মনে রাখতে তখন চাপের হয়ে যায়। এটা খুবই সোজা সূত্র, পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। এটা হলো 2 বছরের সরল সুদ এবং জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। চলো সেকেন্ড অঙ্ক দেখি কী আছে। সেকেন্ড অঙ্কে বলেছে একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়। বিপরীতে বলতে প্রতিকূলে যাচ্ছে, 1 ঘন্টায় 2 কিমি, এবং স্রোতের দিকে অর্থাৎ স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে তার কত সময় লাগবে? প্রথম কি বলেছে? নৌকা স্রোতের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে করেছিলাম, তাও একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি। 1 ঘন্টায় প্রথমে স্রোতের দিকে বলতে অনুকূলে কি যাচ্ছে? অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় 2 কিমি। 1 ঘন্টায় 2 কিমি যাচ্ছে, 1 আওয়ারে 2 কিমি যাচ্ছে। আর স্রোতের প্রতিকূলে কি হচ্ছে? এটা হলো প্রতিকূলে কি যাচ্ছে? প্রতিকূলে 10 মিনিটে 1 কিমি, 10 মিনিটে যাচ্ছে 1 কিমি। এবার 10 মিনিটে যদি 1 কিমি যায়, যে কোনো একটাকে তোমার একদিকে নিয়ে আসতে হবে। এখানে এটা ঘন্টায় আছে, এটা মিনিটে আছে, তাহলে মিনিটটাকে যদি আমি ঘন্টায় আনতে যাই, তাহলে 10 মিনিটের জায়গায় আমি 6 দিয়ে গুণ করলে 60 হয়ে যাচ্ছে। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কত যায় সে? এক্ষেত্রেও যদি প্রতিকূলে 1 ঘন্টায়, তাহলে কত যাবে? এপাশেও 6 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 6 কিমি যাবে। তাহলে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ আমরা পেয়ে গেলাম। অনুকূল প্রতিকূলের গতিবেগ যখন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে তার সাধারণ বা স্থির জলে ক্ষেত্রে তার গতিবেগ কত সেটা কীভাবে বের করি? অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ বাই 2। এটাতে হলো স্থির জলের গতিবেগ। এটা কি বেরিয়ে আসবে আমাদের এখান থেকে? স্থির জলের গতিবেগ বেরিয়ে চলে আসবে আমাদের। তাহলে কত হচ্ছে দেখো, 6 আর 2 8/2, মানে 4 কিমি পার আওয়ার, তার হলো স্থির জলের গতিবেগ। এবার বলেছে 5 কিমি যেতে কত সময় লাগে? সে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 5 কিমি যেতে কত সময় লাগে? নর্মাল জিনিস, 4 কিমি যেতে 1 ঘন্টা লাগলে 5 কিমিতে 1-এর একটু বেশি লাগবে। কতটা বেশি লাগবে? 15 মিনিট বেশি লাগবে। এবার যদি বলো কীভাবে করতে হয়, কীভাবে করেও দেখিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, 1 ঘন্টায় 4 ঘন্টায় যাচ্ছে 1 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 1/4 কিমি, 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাচ্ছে 1/4 ঘন্টায়, তাহলে 5 কিমি কত যায়? ইন্টু 5, তাহলে 5/4 আসছে। 5/4কে ভাগ করে দাও, 5কে ভাগ করলে কত হচ্ছে? 4 1 4, এই একটা ঘন্টা হয়ে গেল। হাতে কত থাকছে? 1। এবার একটা তো আর ঘন্টাতে যাচ্ছে না, মিনিটকে করতে হলে কী করতে হয়? 60 দিয়ে গুণ করে দিতে হয়। 60 দিয়ে গুণ করলে 60 1 60 থাকছে। এবার 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 15 60, 15, এই 15টা হলো মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট তার সময় লাগছে। অপশান কোথায় রয়েছে? অপশান সিতে দেখো রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। ওকে, নেক্সট চলো দেখো। নেক্সট অঙ্কে কি বলেছে? একটি কাজ
এ 12 দিনে শেষ করতে পারে, এ এর চেয়ে বি 60% বেশি দক্ষ। এ একটা কাজ 12 দিনে শেষ করতে পারে প্রথম লাইনে, সেটা বলেছে। তারপরে বলেছে এ বি এর চেয়ে 60% বেশি দক্ষ, একই কাজ করতে বি এর একা কতদিন সময় লাগবে। জিনিসটাকে বোঝো, দুজনের কথা বলা হয়েছে, একটা এ আর একটা বি। দক্ষতা কি? দক্ষতা এ এর চেয়ে বি 60% বেশি দক্ষ, মানে এর দক্ষতা, এটা হলো ফার্স্ট দক্ষতা। দক্ষতা হলো এ এর যদি 100 হয়, বি এর কত দক্ষতা? বি এর হলো 160, 60% বি বেশি দক্ষ। এইবার একটা জিনিস তোমাদেরকে এই ক্লাসে, অর্থাৎ এটা কিসের অঙ্ক? এটা হলো তোমার সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, মনে করে দেখো, দক্ষতা আর সময় সবসময় ব্যস্তানুপাতিক হয়। কারণ কি? কারণ যার যত দক্ষতা বেশি তার তো তত কম দিন সময় লাগবে না। এবার যার দক্ষতা কম তার সেই একই কাজ করতে বেশি দিন সময় লাগবে। তাহলে তাদের দক্ষতার অনুপাত যদি 100:160 হয়, তাহলে তাদের দিনের অনুপাত কত? মানে যত দিন সময় লাগবে দিনের অনুপাত তার উল্টো হবে। উল্টো কত হবে? উল্টো 160:100 হয়ে যাবে। দিনের অনুপাত, দক্ষতার অনুপাত এটা দেওয়া আছে, তাহলে দিন সময়কাল লাগবে 160:100 লাগবে। তাহলে অনুপাত করলে মানে এর যদি 160 দিন লাগে, বি এর সেই কাজ করতে 100 দিন লাগবে। তাহলে এর 12 দিন লাগলে বি এর কত লাগে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, 12 × 100/160। তোমরা লিখে লিখেও করতে পারো যে এর লাগে 160 দিন লাগলে বি এর লাগে 100 দিন, তাহলে এর 12 দিন লাগলে বি এর কত লাগে, সেম এই জিনিসটাই আসবে। এবার কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে 4 4 16, 2 এখানে 5 মানে 15/2, 15/2 মানে 7.5, 7.5 দিনে বি কাজটা সম্পন্ন করে, বা 7.5 দিনে। অপশান সি এক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম। পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো আজকের যে সেটটা নিয়ে এসেছি এটাতে কিন্তু এক একটা এক ধরনের অঙ্ক, অর্থাৎ প্র্যাকটিস সেট যে ধরনের হয় পুরো সেই ধরনেরই অঙ্কগুলোকে সাজানো হয়েছে, সেইভাবেই, মানে যত ধরনের অঙ্ক পরীক্ষাতে এসে থাকে। 4 দাগে কী বলেছে দেখো, বলা হয়েছে একটি ব্যাগে 5:9:4 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মিলিয়ে মোট 206 টাকা আছে। ব্যাগটিতে 25 পয়সার কতগুলো মুদ্রা ছিল? মুদ্রা বা কয়েন কতগুলো ছিল? তাহলে ব্যাগে কি রয়েছে? 5:4:9 অনুপাতে রয়েছে। কি রয়েছে? 50 পয়সা, 25 আর 10 পয়সা। দেখো মাথায় ভেবে ভেবে অঙ্কটা করলে সময় কম লাগবে। যদি 5টা, প্রথম অনুপাত কত রয়েছে? 5:9:4। 50 পয়সা যদি 5টা থাকে তাহলে টাকায় কটা হয়? কত টাকা হয়? 5 5 25, 250 পয়সা হয় 5টা 50 পয়সা দিলে। ইস টু 25 পয়সা যদি 9টা থাকে, 9টা 25 পয়সায় ক টাকা হয় বা কত পয়সা হয়? 9টা 25 পয়সা মানে কত পয়সা? 4টে 25 পয়সায় 1 টাকা, 8টাতে 2 টাকা, 9টায় হবে 2 টাকা 25 পয়সা, মানে 225 পয়সা। 225 পয়সা হলো। আমরা টাকার অনুপাতে নিয়ে যাচ্ছি, মুদ্রার অনুপাত দেওয়া আছে, আমরা টাকাতে নিয়ে যাচ্ছি সেটাতে। আর যদি 10 পয়সার 4টে পয়সা থাকে, 4টে কয়েন থাকে, তাহলে তার 10 পয়সার 4টেতে কত হয়? 40 হয়। এটা তো আমাদের অনুপাত পেয়ে গেলাম। এটা কিসের অনুপাত পেয়ে গেলাম? এই যে অনুপাতটা পেলাম এটা হলো আমাদের টাকার অনুপাত। আমাদের মুদ্রার অনুপাত দেওয়া আছে, মুদ্রাটাকে আমরা টাকার অনুপাতে কনভার্ট করলাম। এইবার দেখো টোটাল কত টাকা হচ্ছে অনুপাত হিসাবে। অনুপাত হিসাবে দেখো 250, 225 কত হচ্ছে? 475। 475 আর 40, 475 আর 40 হচ্ছে তোমার 525, তাই তো? 525, আরেকবার দেখে নাও তো, সরি লিখলামই ভুল, 525। আরেকবার দেখে নাও, 5, ঠিক আছে, 5 আর 2 7, আচ্ছা 11, 515 হয়, সরি ভুল হচ্ছে, 575 আর 40, 515। এই যে 515 পয়সা রয়েছে, এই 515 পয়সার মধ্যে আমাদেরকে 25 পয়সা চেয়েছে। 25 পয়সা কোনটা? মাঝখানেরটা। 515 পয়সার মধ্যে 25 পয়সা কত আছে? কটা আছে? 515, 225 পয়সা আছে। 225 পয়সা আছে। 515, একটু ভালোভাবে লিখে দিচ্ছি, ঘিজিমিজি হয়ে গেছে। 515 পয়সার মধ্যে 25 পয়সা আছে, 225 পয়সা। এই যে যেটা মাঝখানে সেটাই 25 পয়সার অনুপাত।
এবার দেখো 515 পয়সা, যেহেতু পরে 25 টাকার কথা বলা হয়েছে, আমরা কি ধরে নিতে পারি 515 পয়সা মানে কি 5 টাকা 15 পয়সা, আর 225 পয়সা মানে 2 টাকা 25 পয়সা, মাঝখানেটা করে পয়েন্ট দিয়ে দিলাম। এই যদি থাকে তাহলে 25 পয়সা কতগুলো আছে, তাহলে কি, তাহলে 25 পয়সার টোটাল আছে 206 টাকা। তাহলে 206 টাকার মধ্যে কটা আছে দেখে নাও, তাহলে 206 টাকার মধ্যে আছে 2.25 বাই 5.15 ইন্টু 206। এবার কাটাকাটি করো, নিচে পয়েন্ট উপরে পয়েন্ট উঠে গেল, এমনিতেই উঠে যাচ্ছে। এরপরে কি দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, না এটা 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 দিয়ে, 5 একে 5 0, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 5 20, 5 5 25, 45। এরপর কি দিয়ে যাচ্ছে দেখো, 103 দুগুণি 206, 2 মানে 45 দুগুণি 90। 90টা কি আছে, 90টা 25 পয়সা আছে। 25 পয়সা আছে কতগুলো, 90টা 25 পয়সা আছে, তাই তো। এবার 90টা যদি 25 পয়সা থাকে, তাহলে 90টা যদি আমরা, সরি 25 পয়সা আছে 90 টাকা, তার মধ্যে 90 টাকা যদি 25 পয়সা হয়, তাহলে টোটাল কয়েন কতগুলো আছে, 4টে কয়েনে 1 টাকা হয় 25 পয়সা আমরা জানি। তাহলে 90 টাকা হলে ইন্টু 4, তাহলে 4 নং 36টা, 360টা কয়েন থাকতে হবে আমাদের। 360টা 25 পয়সার কয়েন থাকলে তো 90 টাকা হবে, এটা তো টাকা বের করেছি আমরা না। 90 টাকা যদি 25 পয়সাকে ভাঙতে দেওয়া হয়, 4টে কয়েনে 1 টাকা, তাহলে 90 টাকা মানে 4 নং 36, 360টা মুদ্রা। এগুলো দিন ভুল লেখা আছে, দিন হবে না, এগুলো মুদ্রা হবে, মুদ্রা হবে। অপশান সি এখানে উত্তর আমাদের। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো, এটা খুব ভালো অঙ্ক। বলেছে একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 660 টাকা এবং 696.30 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান, তবে সুদের হার কত? যদি উভয় ক্ষেত্রে সুদের হার সমান হয়, তাহলে সুদের হার কত, মানে সুদের পার্সেন্টেজটা এখানে জানতে চেয়েছে তোমাদের কাছে। এক্ষেত্রে দেখো একটা জিনিস, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর কি করা হয়, প্রতি বছর সুদের উপরে সুদ দেওয়া হয়, যে সুদের উপরে আবার সুদ দেওয়া হয়। এটা কি মানো, বুঝতে পেরেছো কি বললাম জিনিসটা? যে সুদটা হয়, ধরো 100 টাকা, যদি একটা সাধারণ জিনিস, 100 টাকা 10% হারে প্রথম বছরের সুদ কত, 10 টাকা। সেকেন্ড বছরের সুদ কত, 10 টাকা, 10% হারে সেমই থাকবে। কিন্তু যদি 105 টাকার চক্রবৃদ্ধি সুদ ধরো, তাহলে প্রথম বছরের সুদ যদি 10 টাকা হয়, পরের বছরে কত হয়ে যাবে, পরের বছরে কিন্তু 11 টাকা হয়ে যাবে। কারণ এই 10 টাকারও ওই 1 টাকা তো সুদ হয়, সেটা তো ধরা হচ্ছে। মানে যেটা বোঝাতে চাইছি তোমাদেরকে, চক্রবৃদ্ধি সুদ মানে হলো সুদের উপরেও সুদ। ওকে, এবার এখানটা দেখো কি বলেছে, এই অঙ্কে চলে আসো। এই অঙ্কে বলেছে 2 বছরের সরল সুদ কত, 660 টাকা। তাহলে 2 বছরের সুদ, 2 বছরের সুদ, 2 বছরের সুদ কত, 660 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ তাহলে 330 টাকা। এটা তো করার কিছু নেই, 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসে 330 টাকা 1 বছরের সুদ। এবার দেখো এই যে প্রথম, তাহলে 1 বছর পেয়েছে 330 টাকা আর 1 বছর পেয়েছে 330 টাকা, এইভাবে 660 টাকা হয়েছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়েছে, এই যে 2 বছরের সরল সুদে কি হলো, প্রথম বছরও 330 পেলো, দ্বিতীয় বছরও 330 পেলো, 330 পেলো, এটা হয়েছে 2 বছরে। চক্রবৃদ্ধি সুদে কি, চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর তো শুধু মেন ক্যাপিটালের সুদটাই পেয়ে, মানে চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর 330 টাকাই তো পেয়েছে, এটুকু তো ক্লিয়ার হয়েছে। তাহলে সেকেন্ড বছর যেটা পেয়েছে সেটা কি, সেটা এই যে 330 টাকা এর উপরে সুদ হয়েছে বলেই চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পেয়েছে। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, 696.30, 696.30 মাইনাস 660.00, মানে কত টাকা হচ্ছে দেখো, 36.30 টাকা বৃদ্ধি পেয়েছে। এই যে 36.30 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটা কার সুদ অ্যাকচুয়াল, এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছিল 330 টাকা, এইটার সুদই হলো এই টাকা। তাহলে 330 টাকার আমরা লিখতে পারি 330 টাকার সুদ হলো 36.30 টাকা। তাহলে 1 টাকার সুদ কত আর 100 টাকার সুদ কত, তাহলে 100 টাকার সুদ কত হবে, একবারে 100 টাকা বের করে নিই। 100 টাকার সুদ হলো 36.30 ইন্টু 100 বাই 330,
পয়েন্ট তুলে দিলে নিচে 100 চলে আসলো, এই শূন্য কেটে গেল, 100 কেটে গেল, 33 দিয়ে কাটলে 33 একে 33, আবার 33 থাকছে, একে 33, অর্থাৎ 11%। সুদের হার আমরা পেয়ে গেলাম অপশান বি 11%। কারো বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি, খুব সহজভাবে বুঝিয়েছি জিনিসটাকে। চলো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে? নেক্সট অঙ্কে বলেছে একটি ক্যাম্পে 150 জনের 45 দিনের খাবার মজুদ ছিল। 150 জনের 45 দিনের খাবার মজুদ ছিল। 110 দিন পর 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায়, কেন 110 দিন তো খেতেই পারবে না, এটা কি শুধু 10 দিন হবে? মনে হচ্ছে শুধু 10, 45 দিনের খাবার ছিল, 110 দিনের, শুধু 10 দিন করে দেখো তো কি বলেছে। 150 জনের, অঙ্কটা একটু লেখা ভুল আছে তাও করছি, 150 জনের 45 দিনের খাবার ছিল, 10 দিন পর 25 জন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় বাকি খাবারে কতদিন চলবে? দেখো 10 দিন খাওয়া হয়ে গেছে, মানে বাকি খাবারে 150 জনের কতদিন চলতো? বাকি খাবারে 150 জনের চলতো কতদিন? 10 দিন খাওয়ার পরে 35 দিন চলতো, তাই তো? 150 জনের 35 দিন চলতো বাকি খাবার, এইটুকু তো বুঝতে পারছি যদি 10 দিন খাওয়া হয়ে থাকে। তাহলে 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে গেলে, 150 জন থেকে 25 জন চলে গেলে বাকি থাকে কত? 125 জন থাকে। 125 জনের কতদিন চলবে? 150 জনের 35 দিন চললে একজনের তাহলে বেশি দিন চলতো, তাহলে 150 ইন্টু 35 এই দিন চলতো, তাহলে 125-এর কত চলবে সেটা বের করে নাও। 25 দিয়ে কাটলে 6, এটা 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 7 35, অর্থাৎ 6 7 42 দিন। 42 অপশানে আছে? হ্যাঁ অপশানে আছে, তাহলে ওটা 110 না, অনলি 10ই হবে। তাহলে 25 জন লোক চলে গেলে কতদিন চলবে? 42 দিন চলবে আরও। ওকে, চলো নেক্সট অঙ্কে বলা হয়েছে, দেখো কি, একটি কাজ এ ও বি 18 দিনে, এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতে এখন বর্তমানে দিচ্ছে, এ ও বি 18 দিনে, বি ও সি 24 দিনে এবং সি ও এ 36 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি করলে কতদিন সময় লাগবে? দেখো কি বলেছে, এ প্লাস বি দুজন মিলে কত দিনে করছে? 18 দিনে করছে। বি প্লাস সি কত দিনে করছে? বি প্লাস সি করছে 24 দিনে। আর সি প্লাস এ এরা কত দিনে করছে? এরা করছে 36 দিনে। এবার বলেছে তারা একসাথে যদি, অর্থাৎ এ বি সি একসাথে কাজ করলে কদিন লাগতো? এই এ বি 18 দিনে পুরো কাজটা করছে, তাহলে একদিনে কত কাজ করে? 1/18 অংশ করে দুজন মিলে, এটুকু বলতেই পারি। বি ও সি একদিনে কত করে? 1/24 অংশ। ওকে, আর সি আর এ একদিনে কত করে? 1/36 অংশ। তাহলে টোটাল মোট কতটা কাজ করছে বের করে নাও। 1/18 প্লাস 1/24 প্লাস 1/36, লসাগু কত হচ্ছে? 72। 72কে 4 18 72, 4 3 24 72, আর 36 দুগুণই 72, কত হচ্ছে তাহলে? 4 আর 3 7 আর 2 9, 9/72, তাহলে কত অংশ? 8 নং 72, তাহলে 1/8। তাদের ক্ষমতা যদি 1/8 হয় তাহলে দিন কত লাগবে? দিন লাগবে 8 দিন। কিন্তু না, এভাবে করলে উত্তর আমরা ভুল করেছি। ভুল কোন দিকে করেছি দেখো, তাদের কতটা লাগছে, তারা কত অংশ কাজ করছে? 1/8 অংশ, এই পর্যন্ত আগে দেখো। 8 দিন যদি বা 8 দিন যদি উত্তর করি, এটা কিন্তু ভুল হয়নি। তারা একদিনে করছে 1/8 অংশ কাজ সবাই মিলে, কিন্তু এই সবাইটাকে এখানে দেখো, এখানে দুজন করে রয়েছে, এ বি সি দেখো সব জায়গায় ডবল করে আছে, এখানে একটা এ, এখানে একটা এ, দুটো এ, দুটো বি, দুটো সি, ডবল রয়েছে। তাহলে যদি তারা একা একা কাজ করে তাহলে কি ডবল দিন লাগবে। 8/2 এরকমভাবে করতে পারো, বা তার ক্ষমতার সাথে 2 গুণ করে দিতে পারো। তাহলে কত হচ্ছে? 1/16 অংশ করে তারা একদিনে, তাহলে তাদের কত দিন লাগবে? 16 দিন লাগবে। বোঝা গেছে? এই দুইটা তো আমার এই পাশে নিয়ে আসতে হবে। সে তুমি দিনের ক্ষমতার ক্ষেত্রে জানো, ক্ষমতা হলে কমে যাচ্ছে আর দিন হলে বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চ্যানেলের, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিতে পারো। তাও বলে দিচ্ছি 9734455654। ওকে, চলো নেক্সট দেখো কি আছে। নেক্সট রয়েছে, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 24
32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকে। সর্বনিম্ন এমন একটা সংখ্যা যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে 19, 27, 31 অবশিষ্ট থাকবে। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আগে লসাগু করে নাও, কী অবশিষ্ট থাকবে সেটা পরে দেখব। লসাগু করে নাও, লসাগু কত হয় দেখো, 24, 32 আর 36, এর লসাগু কত হচ্ছে, কী দিয়ে যাচ্ছে দেখো, প্রথমেই 4 দিয়ে যাচ্ছে, 4 6 24, 4 8 32, 4 9 36, এরপরে কী দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে দাও, 3 2 6, 4 2 8, 9 থেকে গেল। এবার কী দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 1 3, 4 3 3 9। এবার গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 3 4 12, 3 12 36, 36 2 72, 72 ইন্টু 4 করে নাও, 72 ইন্টু 4 করলে কত, 4 2 8, 4 8 32, 308, সরি কী গুণ করছি, আগের দিনও একটা অঙ্কে ভুল হয়েছে, একটা ভাই কমেন্টে জানিয়েছিল আমাকে। 4 2 8 আর 4 7 28, 288 আমরা লসাগু পেলাম। এইবার দেখতে হবে কি বলেছে, অবশিষ্ট থাকে কত করে, 19, 27, 31 অবশিষ্ট থাকবে সেখান থেকে। দেখো একটু ভালো করে দেখলে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে 19, 27, 31 ডিফারেন্স কত দেখো তো, 24 দিয়ে ভাগ করলে 19 অবশিষ্ট থাকছে, মানে ডিফারেন্স কত আছে দেখো তো, 5, 24, 19 আর 5 24, 27 দিয়ে ভাগ করলে 32 অবশিষ্ট, ডিফারেন্স কত 5, 31 36 দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট, ডিফারেন্স কত 5, 5 করে ডিফারেন্স থাকছে। যেটা ডিফারেন্স সেটা যেটা তোমাদের লসাগু হয়েছে তার সাথে যোগ করে দাও, যোগ করে দাও কত হচ্ছে, 3 9 2, 293, এটাই হলো অ্যান্সার। আর কিচ্ছু করার নেই, লসাগু করো, যে ডিফারেন্স রয়েছে প্রতিটা সংখ্যার সেটাকে যোগ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। উত্তর বেরিয়ে গেছে 293, কোথায় আছে, অপশান সি, 293 অপশান সি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে গমের মূল্য। এই ধরনের অঙ্ক খুব বর্তমানে পপুলার অঙ্ক, কিন্তু খুবই সহজ। গমের মূল্য 21% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 100 টাকায় 10.5 কেজি গম কিনতে পারে বা বেশি কিনতে পারে। এখন বর্তমানে কেজি প্রতি গমের মূল্য কত? গমের মূল্য কী হয়েছে, 21% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। তাহলে আগে 100 টাকা দাম ছিল, এখন দাম কত হয়েছে, এখন হয়েছে 79। এটুকু তো বোঝা যায়, মানে ক টাকা কমেছে, কমেছে 21, 21 টাকা কমেছে। তা এই 100 টাকার কথাই তো জিজ্ঞাসা করছে, যে এই 21 টাকা যে কমেছে, এই 21 টাকাতেই তো পাওয়া যাচ্ছে 10.5 কেজি, যেটা এক্সট্রা সেটা নিশ্চয়ই যেটুকু দাম কমেছে সেইটুকুতে পাওয়া যাচ্ছে। তাহলে গমের মূল্য কত, এর তো করার কিছুই নেই, এর মধ্যে এর থেকে সোজা অঙ্ক কিছু হয় না। তাহলে কী বলেছে, 10.5 কেজি গমের দাম কত, 21 টাকা। এটুকু তো বুঝতেই পেরে গেলাম আমরা, যে দামটা কমেছে সেটাইতেই তো যেটুকু বেশি পাওয়া যাচ্ছে সেটার জন্যই পাওয়া যাচ্ছে। তাহলে 10.5 কেজি গমের দামই 21 টাকা। তাহলে কি 1 কেজি গমের দাম কত সেটা বের করতে বলেছে। কি আর এখানে অঙ্ক এমন আহামরি কিছুই নেই, শুধু জাস্ট বোঝার জিনিস। 21/10.5, পয়েন্ট তুলে দিলে উপরে একটা শূন্য চলে আসলো, 10 শূন্য বা 10 চলে আসলো। এবার 5 দিয়ে ভাগ করো, 5 21 105, 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 21 21 কেটে গেলে 2, অর্থাৎ 2 টাকা হলো বর্তমানে গমের কেজি প্রতি মূল্য। কিচ্ছু ছিল না অঙ্কটার মধ্যে, জাস্ট দেখতেই মনে হচ্ছিল কঠিন, আর কিছুই নেই। নেক্সট কি আছে দেখো, নেক্সট অঙ্কে বলেছে একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। ক্ষেত্রফল সেন্টিমিটার হয় না, এটা স্কোয়ার সেন্টিমিটার। সেন্টিমিটার হলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? একটি বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল 82 এবং 400 সেন্টিমিটার হলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? অনেকে অপশান ধরে টেস্ট করতে পারে, আমি বললাম কোনো অপশানের দরকার নেই, সাধারণ একটা ট্রিক্স খাটানো, তাহলেই তো অ্যান্সার চলে আসবে। ধরে নাও বাগানের দৈর্ঘ্য, ধরে নিলাম দৈর্ঘ্য এক্স, আর প্রস্থ কত, প্রস্থ ওয়াই ধরে নিতেই পারি। তাহলে পরিসীমা কত বলেছে, 82। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 82 বলে দিয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান 82 অর্ধেক 41, এটুকু আমরা পেয়ে গেলাম। আবার কি বলেছে, তাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল মানে এক্স ইন্টু ওয়াই সমান কত 400, সেটাও বলে দিয়েছে। এক্স ইন্টু ওয়াই মানে তো এক্স ওয়াই এর মান কত 400, এতটা তো আমাদের বলেই দিয়েছে অঙ্কে।
এবার আমাদের কি আমাদের বের করতে হবে এক্স মাইনাস ওয়াই কত, এইটা আমাদের অ্যান্সার উত্তরে বের করতে হবে, জিজ্ঞাসা করেছে। সূত্রে ফেলে দিলেই অঙ্কর উত্তর হয়ে যাচ্ছে। কীভাবে ফেললে হচ্ছে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 41 দেওয়া আছে, দুপাশেই যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করতেই পারি সমান সমানের দুপাশে, একই জিনিস দিয়ে গুণ ভাগ স্কোয়ার আমরা করতেই পারি। তাহলে স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের একটা সূত্র আছে, যদি আমরা মাইনাসে নিতে চাই, কী সূত্র আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab মানে এক্স ওয়াই সমান সমান 41 স্কোয়ার। 41 স্কোয়ার মানে কত হয়? 41 ইন্টু 41 গুণ করো, তাহলে 41, 4 একে 4, 4 4 16, অর্থাৎ 1681। এটা আমাদের হলো 41 স্কোয়ার পেয়ে গেলাম। এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? এক্স মাইনাস ওয়াই আমাদের বের করতে হবে, তাহলে থাকলো সেটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরকম থাকলো, প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াই 400 আছে, 400টাকে বসিয়ে দাও, সমান সমান 1681। এই সাইডে করছি এবার, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান, এই যে জায়গাটা 4 4 কত হচ্ছে? 4 ইন্টু 400 1600 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1681 থেকে 1600 বিয়োগ হলে কত হয়? বিয়োগ হলে হয় অনলি 81। তাহলে স্কোয়ার তুলে দিলে ওপাশে রুট হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? রুট 81। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 9, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? পার্থক্য হলো অপশান এ 9 সেন্টিমিটার। বোঝা গেছে? এখন তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করলাম বলে এতটা সময় লাগলো, নিজে যখন করবে হার্ডলি 30 40 বা 45 সেকেন্ড লাগতে পারে, তার বেশি অঙ্কে লাগবে না। সুতরাং ওই অপশান টেস্ট করার থেকে তাতে যে সময় নষ্ট হবে, অপশান টেস্টে কী হয়, একটা দুটো দেখলাম মিলে গেল ঠিক আছে, যদি 4টেই টেস্ট করা লাগে শেষ পর্যন্ত তাতে কিন্তু অনেক সময় লেগে যায়। ওকে, নেক্সট কী আছে দেখো, নেক্সট অঙ্কে বলেছে 18 সেন্টিমিটার দীর্ঘ এবং 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতর বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? একটা দৈর্ঘ্য রয়েছে আয়তক্ষেত্রের 18 সেন্টিমিটার আর প্রস্থ রয়েছে কত? 14 সেন্টিমিটার। এই যে ধরো আয়তক্ষেত্রটা রয়েছে 18 আর 14, এর ভিতরে যে বৃত্তটা আঁকা যাবে তার ক্ষেত্রফল কত? এর ভিতরে কীরকম বৃত্ত হবে? এরকম একটা বৃত্ত হবে, তার ক্ষেত্রফল কত জিজ্ঞাসা করেছে। আমি করবো না অঙ্কটা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক করে অ্যান্সারে জানাবে, কমেন্ট বক্সে অ্যান্সার দেবে যে 11 দাগের উত্তর কত হলো। আর একবার ভালোভাবে দেখে নাও, কিচ্ছু নেই কিন্তু, একেবারে সোজা অঙ্ক। 18 সেন্টিমিটার দীর্ঘ 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতরে বৃত্ত, আমি তো একেই দিলাম, কি হবে? সেই বৃত্তের ক্ষেত্রফল কত? এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো, কমেন্টে জানাবে। ওকে, চলো টাটা।